বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ম্যাট্রিক্স পয়েন্টের পক্ষ থেকে স্বাগত আজকে রেসিডেন্সি ইনফ্লামেশন ক্লাসে। তো শুরুতেই চলে এসেছি ঠিক 10টায়। আশা করি সবাই আস্তে আস্তে জয়েন করে ফেলবে। তো এর মধ্যে একটু শুনে নিই যে আমার কথা ঠিকমতো বোঝা যাচ্ছে কি না, সেটাও খুব প্রয়োজন আছে। একটু যদি জানান দিতেন যে হ্যাঁ কথা ক্লিয়ার, তাহলে আমি শুরু করতে পারি। কথা ক্লিয়ার? হ্যালো জি, শারমিন আঁকি আপু, থ্যাংক ইউ। থ্যাংক ইউ নাজলা ওয়াচিং, সাবা ওয়াচিং, শারমিন আঁকি ক্লিয়ার। এতক্ষণ পরে পাওয়া গেল যে ক্লিয়ার। ঠিক আছে, তো যাই হোক, আমার একটা ওরিয়েন্টেশন ক্লাসের লাইভ আমি ম্যাট্রিক্সের মেইন গ্রুপে করেছি। আপনারা এখনও আছে সেটা গ্রুপে, যদি কেউ দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন। আমার মনে হয় পড়াশোনাতে কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন। তো আজকের থ্যাংক ইউ সাদিয়া বিনতে ইকরাম, থ্যাংক ইউ আপু। আলেয়া থ্যাংক ইউ, ইশরাত মোমো থ্যাংক ইউ। আচ্ছা, তো ইনফ্লামেশন ক্লাসটা আমার একাডেমিতে খুব ভাইটাল এবং খুব জনপ্রিয় একটা ক্লাস, এবং এই ক্লাসটা আমার খুব পছন্দের, কারণ এখানে বেশ কিছু মেকানিজম এত সুন্দর আছে যেগুলো আমি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন, তারপর বোর্ড, তারপর আমি যে স্পিচ ডেলিভারি দিচ্ছি এবং আপনাদের সাথে যে ইন্টারাকশন হচ্ছে সেগুলো নিয়ে আমি খুব একটা ভালো ডেলিভারি সেখানে দিতে পারি। তো ক্লাসটা আমার খুব পছন্দের। তো আজকে প্রথম থেকেই আমরা বলছি যে করোনা পরিস্থিতির কারণে আমরা কিছু ক্লাসের দিক নির্দেশনা দিব যাতে আপনারা এই পরিস্থিতিটা কাটিয়ে উঠতে পারেন, এবং আমাদের চেষ্টা থাকে যে আপনারা এই সময়টাতে কিভাবে কাজে লাগাতে পারেন সেইভাবেই আমরা ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে ছোট কিছু এক্সপ্লেনেশন এবং কী কী পড়বেন সেই জাতীয় কিছু বিষয় নিয়ে আমরা কথা বলি। তো এর মধ্যে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই করে নেবেন, আমি হয়তো মাঝে মাঝে। তো শুরু করছি যে ইনফ্লামেশন ক্লাসে রেসিডেন্সি পরীক্ষায় ইউজুয়ালি প্রায় প্রশ্ন তো খুব কম মনে হতে পারে, কিন্তু একটা চ্যাপ্টার থেকে 5 থেকে 6টা একটা হিউজ নাম্বার। হ্যাঁ, ডিপ্লোমার যেটা নন রেসিডেন্সি বা ডিপ্লোমা এমফিল পরীক্ষা 50% ধরে নেন, তাহলে 3 থেকে 4টা এরকম একটা প্রশ্ন সেখানে থাকে। তো আমরা বেসিক্যালি এখানে কি কি পড়ব? হ্যাঁ, একাডেমিতে এই ক্লাসগুলো হবে, এটা অনেক আগে থেকে বলে আসছি। আমরা এখানে যে অনলাইনে যেগুলো নিচ্ছি সেগুলো প্রত্যেকটা একাডেমিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে অবশ্যই ক্লাসগুলো হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা চেষ্টা করব সেগুলো আপনাকে আরও খুব ভালোভাবে বুঝিতে, কারণ এখানে এই মেকানিজমগুলো অত ভালোভাবে আমরা সম্ভব হবে না সব কিছু আসলে, বা প্রসিডিউর আছে। আপনি চিন্তা করে দেখেন যে অনেক ভিডিওস কিন্তু ইউটিউবে আছে, কিন্তু আপনার ইনফ্লামেশন একটা চাপ দিলে কিন্তু অনেক ভিডিওস পাবেন, কিন্তু সেইটা পড়ার মতো করে বা সেটাকে প্যালাটেবল করে জিনিসগুলো কিন্তু একদম করা ছাড়া কিন্তু পসিবল করাটা খুব কঠিন হয়ে যায়। তো যাই হোক, ভূমিকা কথাবার্তা শেষ করলাম, আমরা তাহলে এখন ইয়ার দিকে যাই, পড়াশোনার দিকে যাই। তো এখানে আমাদের কোন কোন টপিকগুলোতে আমরা ইউজুয়ালি বেশি হাইলাইট করা উচিত? ইনফ্লামেশন পড়তে গেলেই প্রথমে ছোট একটা টপিক চলে আসে, সেটা হলো এক্সুডেশন নামে একটা টপিক। হ্যাঁ, তো এক্সুডেশন এখান থেকে একটা প্রশ্ন থাকে, এক্সুডেশন প্লাস ইডিমা এবং পাস, এই তিনটা ছোট ছোট টপিক থেকে একটা প্রশ্ন পাওয়া যায়। তো এক্সুডেশন, এরপরে অ্যাকিউট ইনফ্লামেশন, ক্রনিক ইনফ্লামেশন, আমরা ক্রমান্বয়ে সেগুলোকে সাব ডিভিশন করব। আপনারা জানেন যে আমরা যখন লেকচার শিট দিই বা ইয়াদে, সেখানে প্রথমেই শুরুতেই থাকে যে কোন কোনগুলো ইম্পর্টেন্ট, আমরা সেটা আলোচনা করি। তো যাই হোক, আমরা ইনফ্লামেশন ঢোকার আগে যে এক্সুডেশন নিয়ে একটু কথাবার্তা বলে আসি। এর মধ্যে এক্সুডেশন বিষয়টা কি? হ্যাঁ, তো আপনাদের সাথে এই ক্লাস আজকে অনলাইনে আসবো বলে বেশ কিছু জিনিস সাথে রেখেছি, তার মধ্যে এই খাতা কিছু জিনিস আমি আঁকবো, সেটা আপনারা একটু দেখবেন। তারপরে আছে হলো ম্যাট্রিক্সের মেন বইটা,
এইটা নিয়ে আমি যা বলবো ম্যাক্সিমাম কথাবার্তা এই বইতে আছে। তো আপনাদের কাজ হলো শীট না থাকলেও সমস্যা নেই, আপনারা বইটা পড়ে কিছুটা হলো এগিয়ে থাকবেন। এবং পাশাপাশি এটাও বলে নিচ্ছি, সবার কিন্তু একই অবস্থা, ঠিক আছে? সো কেউ যে খুব বেশি পড়ে আগায় যাবে ব্যাপারটা সেরকমও হবে না। তো আপনি এই সময়টাকে আমাদের নির্দেশনা কাজে লাগিয়ে যতটুকু কাজে লাগাতে পারেন। আচ্ছা, ম্যাট্রিক্স মেইন বুকের সাথে আর কোন বুক পড়তে হবে ইনফ্লামেশনের জন্য? আচ্ছা, যদি রবিন্স পড়তে পারেন খুব ভালো, আর যদি না থাকে তাহলে খালেক স্যারের বইটা অবশ্যই দেখে নিন, সেক্ষেত্রে অনেক ভালো একটা সুবিধা পাবেন। তো এক্সুডেশন নিয়ে কথাবার্তা বলছিলাম। তো শুরুতেই আমি যদি আপনাকে বলি এক্সুডেশন বিষয়টা কি, তাহলে আপনাকে তিনটা কম্পোনেন্ট মনে রাখতে হবে। একটা হলো ফ্লুইড, একটা হলো প্রোটিন, আর একটা হলো সেল। এই তিনটা জিনিসই থাকে ভ্যাসেলের মধ্যে। তাহলে এটা আমি বোর্ডে চলে যাই, এটা আমি আঁকায় দেখাই যে এক্সুডেশন আসলে আপনার তো ওখানে পরীক্ষার হলে আসবে না যে ডিফাইন এক্সুডেশন, এরকম কিন্তু আসবে না। সো ওইখানে আপনাকে বুঝতে হবে বিষয়গুলো কি। তো আমি যদি আপনাকে একটু দেখাই, আমি একটু খাতায় যাই, আমি যদি একটু খাতায় চলে যাই, ওদিকে আসি, একটু খেয়াল করে দেখেন যে এটা যদি একটা ভ্যাসেল হয়, এর মধ্যে তিনটা কম্পোনেন্ট আছে। একটা হলো ফ্লুইড, একটা হলো প্রোটিন, আর একটা হলো সেল। কথা বোঝা যাচ্ছে? আপনারা শুনতে পাচ্ছেন? একটু ওকে লিখে আমাকে জানান দিলে খুব সুবিধা হবে। শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, তো আমি কন্টিনিউ করতে থাকি। তো এই ফ্লুইড, প্রোটিন এবং সেল, এইটা যখন এই ভ্যাসেলের ওয়াল ভেদ করে বাইরে চলে আসবে, এই যে একটা প্রসেস, ভেসকুলার সিস্টেম থেকে চলে আসলো ইন্টারস্টিশিয়াল টিস্যু, ফ্রম ভেসকুলার সিস্টেম টু ইন্টারস্টিশিয়াল টিস্যু, এই প্রসেসটাকে বলছি আমরা এক্সুডেশন। আচ্ছা, তো এখন যদি এই প্রসেসটাকে এক্সুডেশন বলি, তো এখানে আপনারা জানেন ছোটোবেলা পড়ে আসছেন, একটা হলো এক্সুডেট, আরেকটা হলো ট্রানজুডেট। এই বিষয়গুলো কি? একটা হলো এক্সুডেট, আরেকটা হলো ট্রানজুডেট। আচ্ছা, আপনাকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে যে এক্সুডেট এবং ট্রানজুডেট, এখানে খেয়াল রাখতে হবে যে এক্সুডেট এটা আমরা কখন পাবো? অলওয়েজ এক্সুডেট আমরা পাবো হলো ইনফ্লামেটরি কন্ডিশনে। যেখানে ইনফ্লামেশন, সেখানে যে ফ্লুইড পাওয়া যাবে, যে এডিমা ফ্লুইড পাওয়া যাবে, সেটাই হলো এক্সুডেট। আর এছাড়া সিস্টেমের গণ্ডগোলের কারণে যে ফ্লুইড পাবো সেটাকে আমরা বলবো ট্রানজুডেট। আচ্ছা, ঠিক আছে। তো এই এক্সুডেট এবং ট্রানজুডেট একটা পার্থক্য আছে, সেটা আপনাকে পড়ে ফেলতে হবে। তার মধ্যে আমি একটু ছোট্ট ট্রিক্স শিখিয়ে দিই। এক্সুডেট মানে আপনাকে অলওয়েজ মাথা রাখতে হবে এটা হলো বেশি, আর ট্রানজুডেট মানে হলো কম। তাহলে কি কি বেশি হতে পারে? একটা হতে পারে সেল বেশি, এক্সুডেটে সেল বেশি থাকবে, এক্সুডেটে প্রোটিন বেশি থাকবে, এক্সুডেটে স্পেসিফিক গ্র্যাভিটি বেশি থাকবে, আর তিনটাই ট্রানজুডেটের মধ্যে কম থাকবে। এছাড়া আরও কয়েকটা পয়েন্ট আছে যেগুলো আমরা ক্লাসে আলোচনা করব। আচ্ছা, পাশাপাশি ট্রানজুডেটের মেকানিজম কি, কেন এই ট্রানজুডেট ফ্লুইডটা আসে, ট্রানজুডেট মেকানিজম, এইখানে একটা সুন্দর মেকানিজম আছে যেটা বোর্ডে আমি একে যখন আপনাকে মিলায় দিব তখন এটা চমৎকার একটা পরিষ্কার হয়ে যাবে আর কি বিষয়টা আপনার কাছে। তো এখানে আমি সিম্পলি একটু বলি যে এখানে ইনক্রিজড হাইড্রোস্ট্যাটিক প্রেশার একটা বলে, আর একটা হলো ডিক্রিজড কলয়েডাল অসমোটিক প্রেশার। তো এই দুইটা মেইন কারণের জন্য ইউজুয়ালি ট্রানজুডেট আমরা ফ্লুইডটা পাই। তো আমরা সেটা নিয়ে ক্লাসে বিস্তারিত কথা বলবো, অসুবিধা নেই। তবে আপনারা বইয়ে যতটুকু আছে সেটা পড়ে ফেলার চেষ্টা করবেন। যেমন ইনক্রিজড হাইড্রোস্ট্যাটিক প্রেশার কেন বাড়ে, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর, ভেনাস আউটফ্লো অবস্ট্রাকশনের কারণে বাড়ে, আর কেন কলয়েডাল অসমোটিক প্রেশার কমে যায়, প্রোটিন যদি লস হয়ে যায় তাহলে সেজন্য কমে যায়, এগুলো নিয়ে আমরা ডিটেলস কথা ক্লাসে বলবো, অসুবিধা নেই। তার মানে একটা আইডিয়া আপনাকে আমি দিতে পারলাম যে এক্সুডেশন এবং সেখানে এক্সুডেট এবং সেখানে ট্রানজুডেট, এটা নিয়ে আপনাকে পড়তে হবে, এটা ডিফারেন্সটা আপনাকে পড়তে হবে। আবার এক্সুডেটের মধ্যে দুইটা টাইপস আছে, একটা হলো সেলুলার এক্সুডেট আর একটা হলো ফ্লুইড এক্সুডেট। এগুলোর হার্মফুল ইফেক্ট এবং এগুলো উপকারিতা কী সেটা আপনাকে
জানতে হবে। আচ্ছা, আমরা এরপরে যাব হলো ইডিমা। ইডিমা নিয়ে খুব ছোট্ট একটা টপিক। অলওয়েজ ইডিমাতে আসে যে কোনটা লোকালাইজড এবং কোনটা জেনারেলাইজড, এরকম কিছু বিষয়। তো এখানে আপনাকে একটু শিখাই দিই যে জেনারেলাইজড ইডিমা আসলে কোনগুলো হবে, যেমন কার্ডিয়াক ইডিমা, রেনাল ইডিমা, হেপাটিক ইডিমা, পালমোনারি ইডিমা। আপনি একটু খেয়াল রাখবেন, একটু ছোট্ট ট্রিক্স, আমরা তো সেটা আপনাকে পুরোটাই দেখাবো। ছোট ট্রিক, যেটার সাথে একটা অর্গ্যানের নাম জড়িত থাকবে, হ্যাঁ, যেমন রেনাল কিডনি জড়িত আছে, পালমোনারি কিডনি জড়িত আছে, হেপাটিক লিভার জড়িত আছে, এই জাতীয় বিষয়গুলো অল আর জেনারেলাইজড। এছাড়া আরেকটা আছে ফেমাইন ইডিমা, সেটাও জেনারেলাইজড। প্রেগন্যান্সি, সেটাও জেনারেলাইজড। তাহলে ফেমাইন মানে কি? সেটা হলো নিউট্রিশনাল ডিসঅর্ডার। এটা ছাড়া, এগুলো ছাড়া, এই কয়েকটা ছাড়া বাকি বেশিরভাগ সবগুলোই হলো লোকালাইজড। তো এরকম একটা চার্ট করে দেওয়া থাকবে, অসুবিধা নেই, আপনারা পড়ে যাবেন, পেয়ে যাবেন। তো এই কজ অফ ইডিমা, এটা বইয়ে আছে, সেটা আপনারা অবশ্যই সেখান থেকে দেখে নেবেন। এরপর আমরা যদি চলে যাই, অলওয়েজ একটা কোশ্চেন আসে, যেমন পাস, এটার কন্টেন্ট কি, পাসের কন্টেন্ট কি। হ্যাঁ, তো পাসের কন্টেন্ট নিয়ে আমাদের 8টা কন্টেন্ট আমরা সেট করেছি, যেখান থেকেই আপনি আসুক না কেন, এই 8টার মধ্যে থেকে আসতে হবে। তার মধ্যে কি কি আছে? লিকোসাইট মানে মোস্টলি নিউট্রোফিল, এটা পাসের খুব গুরুত্বপূর্ণ একটা কন্টেন্ট। তারপরে হিস্টিওসাইট, তারপরে ডেড মাইক্রোবস, তারপরে লিকুইফেক্টিভ নেক্রোসিস, ইডিমা ফ্লুইড, যাই বলুক না কেন, ফিব্রিন, লিপিড, প্রত্যেকটাই হলো পাসের কম্পোনেন্ট। তো এই কয়েকটা জিনিস একটু মুখস্থের ব্যাপার। আর এখানে যেটা তাহলে বাদ পড়ে গেল যে মেকানিজম, ট্রানজুডেইটের যে একটা মেকানিজম, এটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা সেটা পরে কথা বলবো। আপনারা এর মধ্যে বই থেকে যতটুকু সম্ভব একটু পড়ে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, আমরা এবার মেইন ইডিমাতে চলে যাই। মেইন ইনফ্লামেশনে চলে যাই। তো ইনফ্লামেশনের মধ্যে দুই রকম, একটা হলো অ্যাকিউট ইনফ্লামেশন আর একটা হলো ক্রনিক ইনফ্লামেশন। তো তার আগে ইনফ্লামেশনের একটু ভূমিকা কথাবার্তা আছে। আসলে ইনফ্লামেশন বিষয়টা কি? হ্যাঁ, এটা বিষয়টা কি? এটা হলো তিনটা বিষয় কনসিস্ট বলা হয়। একটা হলো ভ্যাসেলের রেসপন্স, একটা হলো ভাস্কুলার রেসপন্স, তারপরে লিউকোসাইট, তার কিছু অ্যাক্টিভিটি, আর কিছু সিস্টেমিক রিয়াকশন। তাহলে কি কি বললাম? একটা হলো ভাস্কুলার রেসপন্স, একটা হলো লিউকোসাইট বা সেলের রেসপন্স, আর একটা হলো সিস্টেমিক রিয়াকশন। আচ্ছা, ঠিক আছে। তো ইনফ্লামেশনকে এটার মধ্যে এটা ভালো না খারাপ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইনফ্লামেশন ভালো নাকি খারাপ, আপনাদের কি মনে হয়? আচ্ছা, এখানে তো ইন্টারাকশন এগুলো ক্লাসে করব, তাহলে বলে নিই, ভালো খারাপ দুইটাই সুবিধা আছে। তো প্রথমেই আমরা ভালো দিকটা একটু দেখি। তো ইনফ্লামেশন পড়তে গেলে এর মধ্যে অনেক কিছু আছে, যেমন অ্যাকিউট ইনফ্লামেশন যদি আমরা পড়ি, এর মধ্যে দুটো ইভেন্টস, একটা হলো সেলুলার ইভেন্টস আর একটা হলো ভাস্কুলার ইভেন্টস। একটা ভ্যাসেলার ইভেন্টস, একটা হলো সেলুলার ইভেন্টস। আচ্ছা, তো এই ইনফ্লামেশনটা আসলে ঘটে কেন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং আপনাদের আমি একটু ছবি দিয়ে একটা আউটলাইন দাঁড় করায় দিচ্ছি। আমরা যদি দেখি, আবার আমরা সেই কাগজে যাব, না হলে এটা আসলে বোঝা খুব কঠিন। অনেকগুলো মেকানিজম আছে এখানে, বুঝতে হবে। ইনফ্লামেশন পুরোটা আসলে মেকানিজম নির্ভরে আমি বলবো। এখানে মেকানিজম থেকেই প্রায় 3-4টা প্রশ্ন থাকে, যেটা আপনাকে বুঝতে হবে। না বুঝলে স্টেম দাগানো আসলে একটু কঠিন হয়ে যাবে। তো আমি একটু চেষ্টা করি। প্রথমে ইনফ্লামেশনটা দেখেন, খাতায় যাচ্ছি। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন যে এই হলো আপনার ভ্যাসেল। তো ধরে নিই আপনার শরীরের কোনো এক জায়গায় এরকম মাইক্রোবস ঢুকছে। হ্যাঁ, মাইক্রোবস ঢুকছে। এখন ইনফ্লামেশনের প্রসিডিউরটা আসলে কি হবে? এই মাইক্রোবসকে মারার জন্য, ভেতরে যেই সেল থাকে, ব্লাড সেল, মেইনলি আমাদের ডব্লিউবিসি, লিউকোসাইট হইতে পারে, মনোসাইট হইতে পারে, নিউট্রোফিল হইতে পারে। তো অ্যাকিউট ইনফ্লামেশন অবশ্যই নিউট্রোফিল, সে এটাকে ভেদ করে বাইরে আসবে। আর এটাকে দেখতে পাচ্ছেন, এটা হলো ভ্যাসেল ওয়াল। তার মধ্যে কিছু জিনিস আপনাকে চেনাই। ভ্যাসেল ওয়ালের যে সেল থাকে, এটাকে বলা হয় এন্ডোথেলিয়াল সেল, যেটা আমি আঁকতেছি, এটাকে বলা হয় এন্ডোথেলিয়াল সেল। তো এই যে নিউট্রোফিল, সে এখানে ছোট একটা গ্যাপ ফাঁকা পায়। হ্যাঁ, ফাঁকা পেয়ে এখানে সে এখানে চলে আসে নিউট্রোফিল।
অ্যাকিউট ইনফ্লামেশন পড়তেছে, এখানে চলে আসে। আসার পরে তার উদ্দেশ্য হইল এই জায়গাটাতে সাইট অফ ইনফেকশনে যাওয়া। তারপর সে এই সাইট অফ ইনফেকশনে গেল, গিয়ে তাকে মারার চেষ্টা করল। এই যে একটা পুরো প্রসিডিউর, দ্যাট ইজ ইনফ্লামেশন। আপনাকে কিন্তু সংজ্ঞা ধরবে না, আপনাকে জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কয়েকটা জিনিস এখানে দেখিনি, বিষয়গুলো কি। এই যে নিউট্রোফিলটা এখান থেকে ভেসেল থেকে যে বাইর হয়ে আসলো, এই প্রসিডিউর আছে এখানে, এটাকে বলা হয় কয়েকটা জিনিস। প্রথমে হলো জায়গাটা ফাঁকা হইলো, ফাঁকা হইলো, এটাকে বলা হয় ইনক্রিজড ভাস্কুলার পারমিবিলিটি, এটাকে বলা হয় ইনক্রিজড ভাস্কুলার পারমিবিলিটির একটা প্রক্রিয়া, একটা প্রক্রিয়া। আচ্ছা, ঠিক আছে। তারপরে এই যে নিউট্রোফিলটা আসলো, মনে করেন সে আসে কীভাবে, এইভাবে স্কিউজ হয়ে আসে, মানে একটু চিপা হয়ে তারপরে আসে। এই যে চিপা হয়ে আসলো, এটাকে বলি আমরা ডায়াপেডেসিস। আচ্ছা, কোথায় আসলো? ইন্টারস্টিশিয়াল স্পেসে আসলো। আইসা সে যে এখান থেকে সাইট অফ ইনফেকশনে যাবে, এটার একটা নাম আছে, এটা হলো কেমোটেক্সিস। আচ্ছা, সাইট অফ ইনফেকশনে গিয়ে সে কি করবে, যে প্রসিডিউর, তার নাম হলো ফ্যাগোসাইটোসিস। এই প্রত্যেকটাই আলাদা আলাদা করে ডিটেলস পড়তে হয়। এই ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি ডিটেলস পড়তে হবে, ডায়াবেটিস পড়তে হবে, কেমোটেক্সিস পড়তে হবে, ফ্যাগোসাইটোসিস পড়তে হবে। তাহলে আমরা এই ইনফ্লামেশনের একটা একদম বেসিক একটা কনসেপ্ট দাঁড় করায় ফেললাম। ইনফ্লামেশনের বেসিক একটা কনসেপ্ট আমরা এখানে দাঁড় করিয়েছি। তাহলে এরপরে আরেকটু আগাই, যে দুইটা ইভেন্টস যেটা বলেছে, একটা হলো সেলুলার ইভেন্টস, অ্যাকিউট ইনফ্লামেশন শুরু করে দিয়েছে কিন্তু, একটা হলো সেলুলার ইভেন্টস আর একটা হলো ভাস্কুলার ইভেন্টস। আচ্ছা, তো এই যে ভেসেলের মধ্যে ইভেন্টস কি, দুইটা ইভেন্টস, একটা হলো ভ্যাসোডাইলেশন হয়, আরেকটা হলো ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি। ভ্যাসোডাইলেশন মানে কি, এটা প্রসারিত হওয়া, আর ইনক্রিজ ভাস্কুলার মানে কি, ওই যে আপনাদের একটু আগে দেখাইলাম নিউট্রোফিলটাকে বাইরে বের হয়ে যাওয়ার জন্য মাঝখানে একটু ফাঁকা জায়গা করে দিছে, সেটাই হলো ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটির একটা প্রক্রিয়া। এটা আরও ডিটেলস আছে, আমরা সেটা পরবর্তীতে আলোচনা করব। আচ্ছা, এছাড়া ইনফ্লামেশনে কিছু কার্ডিনাল সাইন আছে, রুবর, টিউমার, ক্যালর, ডলর, ফাংশন অফ প্রেসার, এগুলো আপনারা পড়ে আসছেন অলরেডি আমরা গ্র্যাজুয়েট লেভেলে, অসুবিধা নেই। আমরা আবার মেকানিজমের দিকে একটু ফেরত যাই। তো ভাস্কুলার ইভেন্টসের মধ্যে বলেছে দুইটা, একটা বললাম হলো যে ভ্যাসোডাইলেশন, আর একটা বললাম হলো ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি। আর এছাড়া আর বাকি যেগুলো আছে, যেমন কি হতে পারে, রিক্রুটমেন্ট অফ লিউকোসাইট, কেমোটেক্সিস, অপসোনাইজেশন, ফ্যাগোসাইটোসিস, এগুলো সবগুলো হলো সেলুলার ইভেন্টসের মধ্যে চলে যাবে। আচ্ছা, আমি এই মেকানিজমকে ইনফ্লামেশনের 4টা স্টেপে ভাগ করেছি। এটা ওইখানে আলোচনা করব, কারণ এটা একটু জটিল প্রক্রিয়া। আমরা বোর্ড, আপনার সাথে ইন্টারাকশান এবং আমরা প্রেজেন্টেশনের মাধ্যমে সেটা সেখানে আলোচনা করব, অসুবিধা নেই, এবং খুব সহজ, আমি একবার দেখাই দিলে হবে। এবং আপনারা যারা আমার ক্লাস করেছেন জানেন যে আমার ক্লাসের পড়া কিন্তু আপনাকে মাথায় নিয়ে তারপরেই কিন্তু বাইরে দিতে হবে, সেটা আপনি অলরেডি জানেন। ঠিক আছে, আমরা এরপরে তাহলে চলে যাব মেকানিজম জায়গাটা অবশ্যই পড়বেন, এবং মেকানিজমের মধ্যে একটা জায়গা আছে স্ট্যাসিস ডেভেলপমেন্ট, অবশ্যই আপনাকে সেটা পড়তে হবে। ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি ডিটেলস পড়তে হবে, কেমোটেক্সিস সেটা ডিটেলস পড়তে হবে। আচ্ছা, আমরা এরপরে তাহলে এই অ্যাকিউট ইনফ্লামেশন এই জায়গাটা কেমোটেক্সিস হওয়ার পর যেটা দেখলাম যে ফ্যাগোসাইটোসিস হচ্ছে। হ্যাঁ, ফ্যাগোসাইটোসিস থেকে অবশ্যই কোশ্চেন থাকবে। ফ্যাগোসাইটোসিস আবার 3টা ভাগ আছে। একটা হলো ফ্যাগোসাইটোসিস মানে কি, তাকে খেয়ে ফেলার মতো একটা বিষয়। তো প্রথমে মাইক্রোবসকে চিনতে হবে, তারপরে গিলতে হবে, তারপরে কিলিং এবং ডিগ্রেডেশন করতে হবে। এই কিলিং এবং ডিগ্রেডেশন থেকে অবশ্যই কোশ্চেন থাকবে। এই কিলিং এবং ডিগ্রেডেশনের মধ্যে আবার 2টা প্রক্রিয়া আছে, একটা হলো অক্সিজেন ডিপেন্ডেন্ট, একটা হলো অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট। তো অক্সিজেন ডিপেন্ডেন্টের মধ্যে কে কে আছে, অক্সিজেন ইন্ডিপেন্ডেন্টের মধ্যে কে কে আছে, এই জিনিসগুলো অবশ্যই বই আছে, আপনারা অবশ্যই সেটা দেখে নেবেন। আচ্ছা, নেক্সটে আমরা যাব হলো কেমোটেক্সিস প্রক্রিয়াটা নিয়ে একটু কথা বলি। আপনাকে আমি আবার ছবিটা একটু দেখাই, তাহলে আপনার আরেকটু মাথায় ভাসবে কীরকম ছবিটা, একটু দেখে নেন। এইমাত্র বললাম ফ্যাগোসাইটোসিস।
খেয়াল করেছেন ফ্যাগোসাইটোসিসের তিনটা প্রক্রিয়া বলেছে। একটা হলো রিকগনিশন করবে, এখানে সেল আইসারে চিনতে হবে মাইক্রোস্কোপে, তারপরে ইনগালফ করতে হবে, তারপরে খাইতে হবে, কিলিং বা ডিগ্রেডেশন করতে হবে, ঠিক আছে। এখন আমি কেমোটেক্সিস নিয়ে একটু কথা বলবো। কেমোটেক্সিস এই যে সেলটা এখান থেকে যে সাইট অফ ইনফেকশনে যাবে, সে কিন্তু এমনি এমনি চলে যাবে না, একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে, নির্দিষ্ট কারণ আছে, এবং সেই প্রক্রিয়া মেনটেন করেই সেখানে সে যাবে। এই প্রসিডিউরটাকে আমরা বলি হলো কেমোটেক্সিস। তাহলে কেমোটেক্সিস নিয়ে আপনারা তাহলে একটু পড়াশোনা অবশ্যই করতে হবে আপনাকে। আচ্ছা, আমরা আবার চলে আসি, অপশনাইজেশন পড়তে হবে, এইটা একটা মেকানিজম, এইটাও অবশ্যই দেখাতে হবে। তো এটা আপনারা যতটুকু সম্ভব বই থেকে দেখবেন, আর বাকিটা তো আমরা আছি, অসুবিধা নেই। আচ্ছা, এরপরে আমরা যাব হলো দুইটা টপিক। আমরা যদি একটু যাই, এই টপিকগুলো সবগুলোই আপনাদের বই আছে, তার মধ্যে দুইটা টপিক, একটা হলো লিউকোসাইট ইনডিউসড ইনজুরি। বই 90 পৃষ্ঠা, আমি যে বইটা নিয়েছি এই বইটা নিয়েছি, জাস্ট একটা এডিশন আগে নিয়েছি, যাতে এইটাই তো সবার কাছে বেশি আছে, কারণ নতুনটা পাবলিশড হয়েছে খুব বেশি দিন হয় নাই, এবং নতুনটা তো অনেক বেশি রিচ এবং ইমপ্রুভ, সেটা আপনারা আরও জানেন ভালো। কারণ আমরা চেষ্টা করি যে প্রতি বছরই তো এডিশন আসে, সেখানে নতুন প্রশ্নটা যোগ হয়, কিন্তু আসলে প্রতি 3 বছর বা 4 বছর পর একটা ম্যাসিভ চেঞ্জ হয়, এবং সেই ম্যাসিভ চেঞ্জটাই নতুন এডিশনে এসছে। তো যাই হোক, যাদের কাছে 1-2 বছরের পুরাতন বই, আপনাদের কি করবেন, নতুন করে আবার সেটাতে আসতে হবে, কারণ যত বেশি দিন যাচ্ছে তত বেশি নতুন নতুন ইনফরমেশন যোগ হচ্ছে। তো এখান থেকে দুইটা টপিক, যেটা হলো লিউকোসাইট ইনডিউসড ইনজুরি, আর একটা হলো ডিফেক্ট ইন লিউকোসাইট ফাংশন। তাহলে এই দুটার মধ্যে একটু পার্থক্য বলে নিই। কিছু লিউকোসাইট মানে ডাব্লিউবিসি, তার নিজস্ব কিছু ফাংশনের ডিফেক্টের কারণে কিছু ডিজিজ হয়। ফাংশনগুলো কীরকম, মনে করেন সে ভ্যাসেলের গায়ে লাগতে পারছে না, অ্যাডিশন করতে পারছে না। অ্যাডিশন জিনিসটা কি, তাহলে আপনাকে আবার সেই ছবিতে আসতে হবে, আসলে ইনফ্লামেশন বিষয়টা পুরোটাই একটা ছবির প্রক্রিয়া এবং বোর্ডের প্রক্রিয়া। এই যে নিউট্রোফিলটা সে যে আইসা এন্ডোথেলিয়ামের গায়ে এসে যে লাগবে, দ্যাট ইজ অ্যাডিশন। এটাই হলো অ্যাডিশন, এর সাথে যে গায়ে লাগবে অ্যাডিশন। এবং এই যে স্কুইজ হেয়ার বাইর হবে, কারণ এখানে ফাঁকা একটা জায়গা হয়েছে, আমি বলছি ফাঁকা জায়গাটার নাম হলো ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি, একটা প্রসেস, এটা হলো ডায়াপেডেসিস। তো প্রতিটা জায়গাতেই আসলে ইনফ্লামেশন পড়াইতে গেলে আপনাকে আমার অনেক কিছু জিনিস বুঝাই দিতে হবে, এইটা মাথায় রেখেই আসলে আমরা ক্লাসগুলো ভাবে সাজিয়েছি। তারপরে চেষ্টা করছি কিছু টপিকের নাম বলে আপনাকে জায়গাটা পরিচিত করানোর জন্য, এবং প্রত্যেকটা ক্লাসে অবশ্যই শেখানো হবে, কোনো সমস্যা নেই। তো আপনারা অলরেডি ছবিটা বেশ কয়েকবার দেখেছেন, তাহলে আমি যদি এটা প্রক্রিয়াটা একটু চিন্তা করে দেখেন, প্রথমে কি ছিল, ভ্যাসেলের মধ্যে সেলগুলো ঘুরাঘুরি করতেছিল, তো কোনো এক জায়গায় মাইক্রো অর্গানিজম সেখানে ইনভেট করছে, এখন সেই মাইক্রো অর্গানিজম মারতে হবে, তাহলে কি করতে হবে, সেলগুলোকে এন্ডোথেলিয়াল সেলের গায়ে গিয়ে লাগতে হবে, এটা হলো অ্যাডিশন। সেলগুলোকে ভেতর থেকে বাইরে হতে হবে, ইন্টারস্টিশিয়াল স্পেসে আসতে হবে, তাহলে সেইটা ওই যে ফাঁকা জায়গা হলো সেটাকে কি বললাম, ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি। এবং সে যে স্কুইজ হয়ে বাইর হইলো, একটু চিপা দিয়ে বের হইলো, এটাকে আমরা বলছি ডায়াপেডেসিস। এবং সে যে সাইট অফ ইনফেকশনে যাবে, একটা দেখছেন আপনারা কেমোটেক্সিস প্রক্রিয়ার মাধ্যমে সাইট অফ ইনফেকশনে গিয়ে তারপরে সে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটা করবে, মানে সে খাওয়ার জন্য একটা প্রস্তুতি নিবে। এর আগেও বলেছি ফ্যাগোসাইটোসিস আবার প্রক্রিয়ার মধ্যে 3 ধরনের আছে। একটা হলো যে তাকে চিনতে হবে, এটাকে বলি আমরা রিকগনিশন, তারপর গিলতে হবে, সেটাকে বলি আমরা হলো এনগালফমেন্ট, এবং খেয়ে ফেলতে হবে, সেটাকে বলি আমরা কিলিং এবং ডিগ্রেডেশন। আসলে আমি এই ক্লাসটা এখানে নিয়ে খুব মজা করে নিতে পারতেছি না, হ্যাঁ, এটাতে আসলে এত কিছু দেখানোর বিষয় আছে, সবগুলো একসাথে কোরিলেশন করার বিষয় আছে। চমৎকার একটা ক্লাস, ইনশাল্লাহ সামনাসামনি যখন নিব অবশ্যই সবারই খুব পছন্দ হবে। আচ্ছা, দেন আমরা যাব তাহলে এই যে ইনফ্লামেশন, এই চলাকালীন বিষয়, আমি কিন্তু পুরো ইনফ্লামেশনটা আপনাকে জাস্ট একটা ছবির মধ্যে দিয়ে একটা বেসিক আউটলাইন দিয়েছি, এবং এই ইনফ্লামেশন চলাকালীন বিষয় বেশ কিছু কেমিক্যাল মেডিয়েটার্স এখানে কাজ করে, যেমন ওই যে ভ্যাসোডাইলেশন যেটা বলছিলাম, যেটা ভ্যাসেলটা একটু ডাইলেট করে, ভ্যাসোডাইলেশন। কেন ভ্যাসোডাইলেশন,
কেন সেটা প্রসারিত হবে? কারণ সেখানে কিছু কেমিক্যাল মেডিয়েটরস কাজ করবে। আবার কেন এন্ডোথেলিয়াল সেলটা ফাঁকা হয়ে যাবে, মানে ওই যে ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটিটা কেন হবে? কারণ সেখানেও কিছু কেমিক্যাল মেডিয়েটরস কাজ করবে। তাহলে কেমিক্যাল মেডিয়েটরস নিয়ে অবশ্যই একটা কোশ্চেন থাকে, এবং কেমিক্যাল মেডিয়েটরসের একটা চার্ট অলরেডি করে দেওয়া আছে এবং বইতেও আছে, লেকচার শিটও আপনারা পাবেন। এবং এখান থেকে 4টা ডিটেলস আপনাকে পড়তেই হবে কেমিক্যাল মেডিয়েটরস। তার মধ্যে হিস্টামিন একটা, সেরোটোনিন একটা, NO মানে হলো নাইট্রিক অক্সাইড, আর একটা হলো PAF প্লাটিলেজ PAF, এটাও আপনাকে সেটা পড়তে হবে। এখান থেকে কী পড়বেন? আপনি সোর্সটা পড়তে হবে এবং এটার কাজ কী সেটা আপনাকে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, দেন আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা ছবি, সেটা হলো যে অ্যারাকিডোনিক অ্যাসিড। হ্যাঁ, অ্যারাকিডোনিক অ্যাসিড আমরা একটা চার্ট আছে, তো এই চার্টটা আমরা যদি দেখি যে এই চার্টটা অ্যারাকিডোনিক অ্যাসিড বইয়ের 100 নাম্বার পৃষ্ঠায় আপনি পাবেন, অথবা 101-2 হতে পারে। আমার এখানে 100 নাম্বার পৃষ্ঠায় একটা চার্ট আছে। তো এই চার্টটা আসলে আমি খুব মজা করে সেখানে পড়াই, এবং সেটা আপনার মাথায় মেমোরাইজ করতে 2 থেকে 3 মিনিটের সময় লাগার কোনো কারণই নেই। হ্যাঁ, কোনো কারণই নেই। এবং এই চার্ট থেকেও এবার ডিপ্লোমাতে প্রশ্ন আসছে, লাস্ট যে ডিপ্লোমায় গেল। তো অনেকে আমাকে বলছেন যে টেকনিকে পড়িয়েছি খুব কাজে দিছে, এবং ইনশাল্লাহ আপনাদের অবশ্যই সেটা কাজে দিবে। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। তো অনলাইনে আসলে একটা বিষয় আবারও ক্লিয়ার করছি, যে অনলাইনে আসলে যে অসাধারণভাবে আমরা যে ক্লাসগুলো সেখানে নিই, ওইটার সাথে এটা একদমই মিলবে না। হ্যাঁ, এটা একদমই মিলবে না। যারা আমাদের প্রিভিয়াস ক্লাস করেছেন তারা বুঝতে পারছেন পার্থক্যটা। আর যারা একদম নতুন ক্লাস করছেন, মানে অনলাইনে করছেন, হয়তো আমাদের ক্লাস করার এখনও সুযোগ হয় নাই, আপনারা ভুল বোঝার কোনো কারণ নাই যে ক্লাস কি তাহলে এরকমই হয় কি না, এত বোরিং কি না। নো, কখনোই না, কখনোই এটা বোরিং কোনো ক্লাস না। যখন লাইভ আমরা একাডেমিতে ক্লাস নিব তখন সেটা আসলে খুবই একটা প্রাঞ্জল ক্লাস হবে, কারণ এত জায়গা আপনাকে এখানে বুঝাইতে হবে যেটা অনলাইনে আসলে ভেরি টাফ। আমি এখানে এটা সামারি করছি এই কারণেই, যাতে আপনি বইয়ের সাথে একটা টাচে থাকেন, এবং বইয়ের যে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেগুলো যাতে আপনি বারবার করে রিভাইজ করেন, তাহলে কিছু জিনিস হলেও আপনার মাথায় অবশ্যই ঢুকবে। আর চেষ্টা করছি যতটুকু করা যায়। তাহলে এই অ্যারাকিডোনিক অ্যাসিড আপনাকে অবশ্যই পড়তে হবে। আমরা এরপরে যাব যে 3টা ছক করেছি আমি, প্রায় প্রশ্ন আছে যে ভ্যাজোডাইলেশন, ভ্যাজোকনস্ট্রিকশন, তারপরে হলো আপনার ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি, এগুলা কোন কোন কেমিক্যাল মেডিয়েটরসগুলো করে। যেমন ভ্যাজোডাইলেশন করার জন্য আমি প্রায় 12 থেকে 14টা কেমিক্যাল মেডিয়েটরসের একটা চার্ট করে ফেলছি সব বইগুলো ঘেটে। তারপরে ভ্যাজোকনস্ট্রিকশনের জন্য করে ফেলেছি 5 থেকে 6টা, এবং ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি এটাও প্রায় 12 থেকে 14টা কেমিক্যাল মেডিয়েটরস, এই ইনক্রিজ ভাস্কুলার পারমিবিলিটি সেটা একটা ছক আছে। এছাড়াও আছে কারা অপসোনাইজড করে, কারা কেমোট্যাক্সিস করে, কারা ফিভার পেইন করে, এটারও আলাদা আলাদা করে গুছানো আছে, এবং প্রত্যেকটাই কিন্তু বইও আপনারা পাবেন। আর একাডেমিতে ক্লাসের সাথে যেটা হয়, আমি আপনার সাথে বারবার ইন্টারাকশন করব, আপনি ওখানে দেখবেন, আমি আপনাকে মেকানিজম বুঝাবো। এই প্রত্যেকটা জিনিসই কোরিলেশন করাটা ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, রেসিডেন্সি বা যে কোনো এন্ট্রান্স পরীক্ষা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে কোরিলেশন, দ্যাটস দ্য ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ, আপনি মুখস্থ করে কিন্তু খুব বেশি সময় মনে রাখতে পারবেন না যদি না আপনি কোরিলেশন না করতে পারেন। তো যাই হোক, আমার নিজের কাছেই খুব খারাপ লাগছে যে ইনফ্লামেশনের মতো একটা চমৎকার ক্লাস আজকে এইভাবে নিতে হচ্ছে। তো যাই হোক, আমি আপনাকে ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো সেটা বলার জন্যই আসলে আজকে আমাদের এই অনলাইন ক্লাসগুলো করা, তো যাতে অন্তত আপনি বাসায় বসে, আবারও বলছি, ক্লাসটাকে বা পড়াটাকে একটু আগায় নিতে পারেন। এই অ্যাকুট ইনফ্লামেশন থেকে আর কি প্রয়োজন হয়? সেখান থেকে প্রয়োজন হয় একটা আউটকাম, সেখান থেকে প্রয়োজন হয় একটা ফেট। হ্যাঁ, কী কী আউটকাম এবং কী কী ফেট সেটা আমাদের বইয়ে খুব সুন্দরভাবে লেখা আছে, আপনারা সেখান থেকে অবশ্যই পড়ে নিতে পারবেন। তারপরে আসি আরেকটা সাইটোকাইন, এটাও আরেকটা টেকনিকের বিষয়। আমার খারাপ লাগতেছে, হ্যাঁ, টেকনিকগুলো আপনাকে আমি কোরিলেশন করায় সেভাবে দিতে পারছি না। তো তারপরেও আমি বলে নিচ্ছি যে সাইটোকাইনের মধ্যে 2টা সাইটোকাইন খুব ইম্পর্টেন্ট, একটা হলো TNF আর একটা হলো ইন্টারলিউকিন 1। তো এরা কি করে? এটা 2 ধরনের ইফেক্ট করে, একটা হলো লোকাল ইফেক্ট আর একটা হলো সিস্টেমিক ইফেক্ট। ঠিক আছে, তো এই পুরোটাই
বই আপনারা পাবেন লোকাল ইফেক্ট কীভাবে করে, সিস্টেম ইফেক্ট কীভাবে করে, অনেক কথা সেখানে বলতে হয় আপনাদের এই বোঝানোর জন্য, এবং সেটা বুঝলে 2-3 মিনিটের বেশি আপনার সেখানে লাগবে না ক্লাসরুমে বসে। অবশ্যই আমরা সেটা পড়বো, সমস্যা হবে না। আর আরেকটা কথা আপনাকে বলে রাখি, আস্থা হারাবেন না, আসি আমি, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাস এত এক্সিলেন্ট, আপনাদের যখন যারা এখনও ক্লাস করার সুযোগ হয়নি আমাদের সাথে, বেশ কিছু ব্যাচ তো 6 থেকে 7টা ক্লাস করছেন, আর যাদের এখনও সুযোগ হয়নি আপনারা আস্থা রাখুন, প্রতিটা ক্লাস চমৎকার হবে। এবং প্রিপারেশন আপনি যদি চান, আপনি যদি টেবিলে সময় দেন, এক্সিলেন্ট একটা প্রিপারেশন নিয়ে আপনাকে আমি প্রিপেয়ার্ড করে দিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আমরা যাব কিছু হ্যাজার্ড আছে। আচ্ছা, ইনফ্লামেশনের মধ্যে আরও 2টা টপিক আপনাকে পড়তে হবে, একটা হলো অ্যাকিউট ফেজ প্রোটিন, আর একটা হলো অ্যাকিউট ফেজ রেসপন্স। দুটা কিন্তু আলাদা জিনিস, একটা হলো অ্যাকিউট ফেজ প্রোটিন, আর একটা হলো অ্যাকিউট ফেজ রেসপন্স। তো এই 2টা বিষয় আপনাকে সেখানে দেখতে হবে, এখান থেকে একটা প্রশ্ন থাকে, এটা আপনাকে আমরা সেখানে ভালোভাবেই কীভাবে আলাদা করা যায় সেটা অবশ্যই আমরা সেটা নিয়ে আলোচনা করব। এবং প্রিভিয়াস কোয়েশ্চেন নিয়ে তো আমাদের সেটা প্রতিটা টপিকের পরে একটা আলোচনা সেখানে থাকি। এই হলো মোটামুটি অ্যাকিউট ইনফ্লামেশনের কিছু টপিক। এবার আমরা আপনাদের কাছ থেকে ছোট ছোট কয়েকটা কমেন্ট পড়ব। আমরা ক্রনিক ইনফ্লামেশন শুরু করব এখনই। ক্রনিক ইনফ্লামেশনটা ছোট আছে, এখানে 3টে মেকানিজম আছে। আমি আপনাকে বলছি যে কোন কোন জিনিসগুলো আপনি আসলে একটু হাইলাইট করবেন। তো তার আগে একটু কথা বলে নিই, কিছু কথা খুব জরুরি বলাটা। আমরা অলরেডি কুইক রিভিশন সলভ করার জন্য একটা গ্রুপ খুলছি, সেখানে অবশ্যই আপনারা অ্যাড হয়ে যাবেন। হ্যাঁ, তো এটা নিয়ে আমি আরেকটা লাইভ মেইন গ্রুপে করব, হয়তো আজকেই করব 10 মিনিটের জন্য, সেটা একটু শুনে নেবেন। আর আপনাদের উদ্দেশ্যে যারা আমাদের ক্লাস প্রোগ্রাম ব্যাচে আছেন তারা তো এই গ্রুপটাতে আছেন অবশ্যই, অনলাইন মেডিকেল ক্লাস সামারি, এবং মেইন গ্রুপটাতেও আমাদের যে ভিডিওসগুলো আছে যেগুলো আসে সেগুলোতে খেয়াল রাখবেন। এবং পাশাপাশি এই প্রিপারেশন যতটুকু আপনি নিতে পারেন, পাশাপাশি চেষ্টা করেন যে ক্লাস টেস্টগুলো তাহলে দিয়ে দেওয়া যায় কিনা, তাহলে একটা পড়ার গতির মধ্যে থাকবেন। আমরা তো এরপরে যখন ক্লাস শুরু করবো তখন হাফ সাবজেক্ট ফাইনাল থাকবে, অসুবিধা নেই, তখনও আপনি সেই পড়াগুলো কিন্তু রিভিশনের মধ্যে থাকবে। আসলে এমন একটা জটিল প্রক্রিয়ার মধ্যে চলে আসছে এখনকার সময়টা, এর চেয়ে ভালো আপনি আসলে আর কিছু করার এই মুহূর্তে সুযোগ নেই। তারপর আমরা চেষ্টা করছি সেটা করার জন্য, ঠিক আছে? আর কুইক রিভিশনের যেই গ্রুপটা থাকবে সেখানে অবশ্যই সবাই জয়েন করবেন, এবং আমরা বলেছি যে সেখানে 15 জন বা তার বেশি, 20 জনের বেশি আপনারা চেষ্টা করেন মেইন গ্রুপটাতে অ্যাড করে দেওয়ার জন্য, তাহলে আলোচনাটা অনেক বেশি হয়। অনেক মানুষ এখানে গার্জেন থাকলে অনেক কাজ করতে, সামাজিক বলেন, একাডেমি বলেন, যে কোনো কাজ করতে কিন্তু অনেক বেশি সুবিধা হয়। তো যাই হোক, আমরা আবার ক্রনিক ইনফ্লামেশনের দিকে যাচ্ছি। তো মেইন গ্রুপে কিন্তু একটা ছোট্ট ভিডিও দিব 10 থেকে 15 মিনিটের, আপনারা সবাই সেটা দেখবেন। আচ্ছা, এরপরে আমরা যদি ক্রনিক ইনফ্লামেশনের দিকে যাই, তার আগে ওই যে অপশনালাইজেশন, কেমোট্যাক্সিস কারা করে, এগুলো কিন্তু আপনার মুখস্থ থাকতে হবে। তো যাই হোক, সেটা হয়ে যাবে, খুব বেশি কঠিন কোনো কাজ হবে না। আমি শব্দগুলো এখানে উচ্চারণ করছি এই কারণেই, যাতে আপনি বই থেকে সেটা খুঁজে পড়তে পারেন, দেখতে পারেন যে হ্যাঁ, এটা আমাকে খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে, ব্যাপারটা এই জন্য। নেক্সট আমরা ক্রনিক ইনফ্লামেশনের দিকে যাই। ক্রনিক ইনফ্লামেশন আসলে বিষয়টা কি, যেটা হলো অ্যাকিউট ইনফ্লামেশনের ফেট একটা, যেটা যদি ভালো না হয় তাহলে সেটা ক্রনিকের দিকে চলে যাবে। তো ক্রনিকে কয়েকটা ক্রাইটেরিয়া থাকে, তখন আমরা সেটাকে বলবো ক্রনিক। সেটা হলো ডিউরেশনটা থাকবে হলো প্রলং ডিউরেশন, সেটা উইকস থেকে মান্থসও হইতে পারে। আচ্ছা, আর কি থাকবে এখানে? ডিস্ট্রাকশন মোস্ট ইম্পর্টেন্ট। এবং ক্রনিক ইনফ্লামেশনের হলমার্ক বলা হয় ডিস্ট্রাকশন, আর অ্যাকিউট ইনফ্লামেশনের হলমার্ক বলা হয় ইনক্রিজ ভেসকুলার পারমিবিলিটি। যাই হোক, আমরা তাহলে আবার আসি। তাহলে ক্রনিক ইনফ্লামেশনের 3টা কথা, একটা হলো যে এটার ডিউরেশন হবে বেশি, তারপরে 2 নম্বরে থাকবে হলো এটার ডিস্ট্রাকশন থাকবে, আর 3 নম্বরে থাকবে হলো এটা আরেকটা পয়েন্ট, সেটা হলো যে রিপেয়ার। হ্যাঁ, এবং ডিস্ট্রাকশন এবং রিপেয়ার কিন্তু একসাথে হইতে থাকবে। আচ্ছা, এখানে কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট, তাহলে আমরা সেখানে যাই। এখানে হলো একটা রোল অফ ম্যাক্রোফেজের একটা রোল, এবং ক্রনিক ইনফ্লামেশনের সেল কিন্তু অনেকগুলো, কিন্তু অ্যাকিউট ইনফ্লামেশনের সেল কিন্তু একটাই, নিউট্রোফিল। তাহলে কারা কারা ক্রনিক ইনফ্লামেশনের সেল? আপনারা অনেকে বলে থাকেন লিম্ফোসাইট। হ্যাঁ, লিম্ফোসাইট সেল, কিন্তু আপনাকে যদি বলা হয় ডমিনেন্ট সেলকে ক্রনিক ইনফ্লামেশন, সেটা কিন্তু ম্যাক্রোফেজ, আচ্ছা, এখান থেকে আমরা তাহলে কি পড়বো? রোল অফ ম্যাক্রোফেজের রোল কি?
অনেকগুলো রোল আছে, সেটা ডিটেলস আমরা পড়ব অবশ্যই সেখানে। আপনারা বই থেকে যতটা সম্ভব সেটা অবশ্যই দেখে নেবেন। সে কিছু জিনিস প্রোডাক্ট রিলিজ করে, যেমন ডিস্ট্রাকশনের জন্য কিছু রিলিজ করে, আরওএস রিলিজ করে, লাইসোসোমাল এনজাইম রিলিজ করে, কিছু সাইটোকাইন রিলিজ করে কারণ তাকে ক্রনিক ইনফ্লামেশন করতে হবে, গ্রোথ ফ্যাক্টর রিলিজ করে কারণ তাকে ক্রনিক ইনফ্লামেশন করতে হবে। তো এরকম বেশ কিছু জিনিস সে রিলিজ করে। আচ্ছা, এটা পড়ার পরে আমরা এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ক্রনিক ইনফ্লামেশনের গ্র্যানুলোমেটাস ইনফ্লামেশন, ভেরি ইম্পর্টেন্ট। গ্র্যানুলোমেটাস ইনফ্লামেশন, হ্যাঁ সিআরপি ভেরি ইম্পর্টেন্ট। এটা অ্যাকিউট ফেজ প্রোটিন, যখন আপনি পড়বেন বলে ফেলছি, তার মানে তার ভিতরে জিনিসটা আপনাকে পড়তে হবে সিআরপি। আচ্ছা, আমি তাহলে আবার একটু বলি গ্র্যানুলোমেটাস ইনফ্লামেশন এখানে কি হবে। এই গ্র্যানুলোমেটাস ইনফ্লামেশনে জিনিসটা কি সেটা আগে বুঝে নিই। এটা আসলে এমন একটা ইনফ্লামেশন, এখানে একটা স্পেসিফিক বিশেষায়িত একটা বিষয় থাকে। কি থাকে সেটাই হলো গ্র্যানুলোমা, সেটাই হলো গ্র্যানুলোমা। তাহলে এই জায়গা থেকে আমাদের শুরু করতে হবে যে এই গ্র্যানুলোমেটাস ইনফ্লামেশন কারা কারা করে, এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমরা বেসিক্যালি যে বিষয়গুলো অনেক বেশি আসে, গ্র্যানুলোমেটাস ইনফ্লামেশন করে ব্যাকটেরিয়া, করে হেলমিন্থ, করে ফাঙ্গাস, এটার একটা চার্ট আছে, সুন্দর সুন্দর চার্ট আছে। হ্যাঁ, তাহলে আপনাকে কি পড়তে হবে, ডিজিজ এবং পাশাপাশি এজেন্ট কে। মনে করেন ব্যাকটেরিয়া কি কি ডিজিজ করে সেটার একটা চার্ট আছে। তাহলে আমি যদি আপনাকে বলি টিউবারকুলোসিস, তাহলে অবশ্যই আপনার মনে রাখতে হবে সে কে করছে, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। আমি যদি আপনার বলি লেপ্রোসি, তাহলে আপনাকে মনে করতে হবে মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি। এরকম একটা চার্ট গোছানো আছে, আপনার বইতেও সেটা পড়লে পাবেন যে ব্যাকটেরিয়া কোন কোন ডিজিজগুলো করছে। আচ্ছা, পাশাপাশি আর কি আছে, হেলমিন্থ, উচিরিয়া বেনক্রাফটি, ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার আসছে। এছাড়া আর কি আছে, অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস, ভেরি রেয়ারলি। তাহলে কিছু বিষয় আছে যদি বলে কমনলি, তাহলে সেখানে ফলস। এই বিষয়গুলো আমরা ক্লাসে আপনাকে আরও অনেক বেশি ক্লিয়ার করে দিব। এগুলো হেলমিন্থের মধ্যে আসবে, সিস্টোসোমিয়াসিস এগুলো আসবে হেলমিন্থের মধ্যে। এছাড়া ফাঙ্গাস অনেকবার আসে, ব্যাকটেরিয়া আসলে খুব বেশি পরিচিত হয়ে গেছে, তো এখন ফাঙ্গাস হেলমিন্থ থেকে অনেক বেশি আসে। তো ফাঙ্গাসের মধ্যে খুব মোস্ট একটা কমন হলো যে ক্যান্ডিডিয়াসিস। হ্যাঁ, এটা অকেশনালি করে, তাহলে আপনাকে স্টেম সেভাবে বুঝতে হবে, কমনলি বলছে, অকেশনালি বলছে না নর্মালি বলছে, আপনি কখন কি দিবেন সেই বিষয়ে একটা স্পষ্ট ধারণা আপনাকে আমরা সেখানে বুঝাই দিব বিষয়গুলো। আচ্ছা, এরপরে রাইনোস্পোরিডিয়াসিস, অ্যাসপারজিলোসিস, হ্যাঁ, এগুলো সব কিছু ফাঙ্গাসের মধ্যে থাকবে। তাহলে এইগুলো গ্র্যানুলোমেটাস ইনফ্লামেশন। তারপরে নেক্সট টপিক আপনাকে যাব আমরা কয়েকটা বিষয়, একটা হলো গ্র্যানুলোমা, তারপরে হলো সেখানে এপিথেলার সেল, তারপরে হলো সেখানে আপনার জায়ান্ট সেল, তারপরে হলো গ্র্যানুলোমা দুই রকম, একটা হলো ফরেন বডি গ্র্যানুলোমা, একটা হলো ইমিউন গ্র্যানুলোমা। এই কয়েকটা টপিক আপনাকে কিছু ধারণা নিয়ে অবশ্যই যেতে হবে, এবং এটা সম্পূর্ণ একটা মেকানিজম নির্ভর। আমি ছোট ছোট আপনাকে একটু এক্সপ্লেনেশন করি। মনে করেন গ্র্যানুলোমা বিষয়টা কি সেটা তাহলে আগে একটু কথা বলি, যে এটা হলো একটা ফোকাস অফ ইনফ্লামেশন। তো অবশ্যই যেহেতু আমরা ক্রনিক পড়ছি, তার মানে এখানে ডিউরেশন বেশি। তো ডিউরেশন যদি বেশি হয়, আপনাকে তাহলে একটু কোরিলেশন করেন যে ক্রনিক ইনফ্লামেশনে কোন সেলটা আসবে। আমি প্রথমে একবার বলছি, এখানে কি নিউট্রোফিল আসবে? নো, এখানে নিউট্রোফিল আসবে না। তাহলে কি আসবে? এখানে আসবে হলো ম্যাক্রোফেজ। তাহলে কয়েকটা কথা বললাম, একটা বললাম এটা হলো ফোকাস অফ ক্রনিক ইনফ্লামেশন, আমরা ক্রনিকই পড়ছি। আচ্ছা, ক্রনিকে আমরা বলছি প্রথমেই যে ডিউরেশনটা বেশি, তার মানে অনেক দিন ধরে থাকবে, এবং কে আসবে সেখানে? ম্যাক্রোফেজ আসবে। তো যেহেতু ম্যাক্রোফেজ অনেক দিন ধরে থাকবে, ম্যাক্রোফেজ সে তার শেপটা চেঞ্জ করে ফেলবে এবং সে ট্রান্সফার হয়ে এপিথেলিয়াল লাইক সেল হয়ে যাবে। এটাকে বলি আমরা এপিথেলয়েড। কি বলি? হ্যাঁ, এপিথেলয়েড সেল। তো এই এপিথেলয়েড সেল এটাকে সারাউন্ড করে থাকে আবার কিছু লিম্ফোসাইট, অকেশনালি প্লাজমা সেল। এই সব কিছু মিলেই হলো গ্র্যানুলোমা, এবং এই গ্র্যানুলোমার মধ্যেই থাকবে হলো জায়ান্ট সেল। সেটা কীভাবে থাকে আমি আপনাকে একটু আউটলাইন দিচ্ছি, আবার আমরা একটু খাতায় যাব যতটুকু সম্ভব। তো একটু খেয়াল করে দেখেন যে আমরা যদি একটু খাতায় আসি, এই হলো ম্যাক্রোফেজ। এটা অনেক দিন ধরে আছে। হ্যাঁ, অনেক দিন ধরে ডিউরেশন, যেহেতু ক্রনিক একটা অবস্থা, ক্রনিক ইনফ্লামেশন আমরা পড়ছি, এই ম্যাক্রোফেজ থেকে এটা হয়ে যাবে এপিথেলিয়াল লাইক সেল, মানে হলো এপিথেলয়েড সেল। আচ্ছা, এপিথেলয়েড সেল, এই এপিথেলয়েড সেল ফিউজ হয়ে
হবে হলো জায়ান্ট সেল। জায়ান্ট সেল, তো একটা গ্র্যানুলোমা এরকম গোল থাকে আমরা মাইক্রোস্কোপে যখন দেখি জায়ান্ট সেল। তো এই জায়ান্ট সেলটা কখনো হইতে পারে সেন্টার, কখনো থাকতে পারে, আমি আবার বলছি, এই জায়ান্ট সেলটা থাকতে পারে কখনো সেন্টার, কখনো থাকে পেরিফেরি, কিন্তু এটা সমস্যা না। এখানে জায়ান্ট সেলের মধ্যে থাকে হলো নিউক্লিয়াস। জায়ান্ট সেলটা যদি আমরা এরকম ধরি, এই নিউক্লিয়াসটা জায়ান্ট সেলের মধ্যে নিউক্লিয়াস কখনো থাকে হলো এরকম হ্যাপাজার্ড, কখনো থাকে হলো পেরিফেরি। যদি হ্যাপাজার্ড থাকে তখন এটাকে বলি আমরা ফরেন বডি জায়ান্ট সেল, আর যদি এরকম পেরিফেরিতে থাকে তখন সেটাকে আমরা বলি ল্যাংহ্যান্স-টাইপ জায়ান্ট সেল। এই হলো টোটাল একটা ফিচার, এবং এই বাইরে সারাউন্ড করে থাকবে লিম্ফোসাইট, অকেশনালি প্লাজমা সেল। এটাকে আমরা বলি গ্র্যানুলোমা। তাহলে আমি শুরু করেছি কোত্থেকে সেটা যদি আবার একটু দেখেন, যে ম্যাক্রোফেজ একটা ক্রনিক থাকে এবং সে অনেক দিন ধরে থাকে, এপিথেলিয়াল বা এপিথেলের সেল হয়, এটা ফিউজ হয় জায়ান্ট সেল। জায়ান্ট সেল একটু কারিশমা আছে, জায়ান্ট সেল হয় নিজে সেন্টারে থাকে অথবা পেরিফেরি থাকে, সেটা সমস্যা না। সমস্যা কোথায়? জায়ান্ট সেল নিউক্লিয়াস যদি জায়ান্ট সেলের অনেকগুলো নিউক্লিয়াস, 20 বা তার বেশি নিউক্লিয়াস থাকে, তাহলে সেটাকে বলি আমরা ফরেন বডি জায়ান্ট সেল। আর যদি পেরিফেরাল থাকে তখন সেটাকে আমরা বলি ল্যাংহ্যান্স-টাইপ জায়ান্ট সেল। এখানে আরও বেশ কিছু বলার আছে, সেটা আমরা অবশ্যই বলবো ক্লাসে, অবশ্যই সেটা নিয়ে আরও বেশি ডিটেলস আলোচনা হবে। তাহলে আপনাকে এই জায়ান্ট সেল নিয়ে একটু ডিটেলস পড়তে হবে, এপিথেলার সেল নিয়ে অবশ্যই আপনাকে ডিটেলস পড়তে হবে, আর ইমিউন গ্র্যানুলোমা এবং গ্র্যানুলোমা, ফরেন বডি গ্র্যানুলোমা নিয়ে অবশ্যই কিছু পড়তে হবে। আর আরেকটা মেকানিজম এখানে আছে যে ইমিউন গ্র্যানুলোমা। এই ইমিউন গ্র্যানুলোমার মধ্যে বেশিরভাগ ছবিতে দেখানো হয়েছে টিবি কীভাবে ইমিউন গ্র্যানুলোমা করছে সেটা দেখিয়েছে। তো আমি যদি আপনাকে একটু ছবিটা দেখাই, একটু আগে যে ফ্লো চার্টটা দেখিয়েছি সেটা আমরা একটা ছবি দিয়ে আবার করতে পারি, একটু খেয়াল করে দেখেন। এটা বোঝার দরকার নেই, এটা আমরা পরে বুঝবো, অসুবিধা নেই। এই যে এই পুরো জিনিসটা হলো একটা গ্র্যানুলোমা। তাহলে একটু খেয়াল করে দেখেন, একটা গ্র্যানুলোমা থাকতে গেলে কি কি থাকা লাগে আমি আপনাকে আগেই বলছিলাম। একটু খেয়াল করে দেখেন যে বলেছিলাম ম্যাক্রোফেজ সে অনেক দিন ধরে থাকবে ক্রনিক, সে হয়ে যাবে এপিথেলার সেল। এই হলো এপিথেলার সেল, ঠিক আছে। তো এপিথেলার সেল ফিউজ হয়ে কী হবে? জায়ান্ট সেল থাকতে পারে সেন্ট্রাল, থাকতে পারে পেরিফেরি। এটা কিভাবে আছে? এটা আছে পেরিফেরিতে। কিভাবে আছে সেটা? এটা আছে হলো পেরিফেরিতে। আচ্ছা, ঠিক আছে। দেন সাউন্ড কি বেশি কমে গেছে? আচ্ছা, 2 হাত দিয়ে অনেক কাজ করতেছি, সাউন্ড আর ধরতে পারতেছি না। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমি বলছি যে এই যা বলছিলাম জায়ান্ট সেল, এই এপিথেলার সেল ফিউজ হয়ে তৈরি হবে এই জায়ান্ট সেল থাকতে পারে পেরিফেরি অথবা সেন্টারে। এটা আছে পেরিফেরিতে, এটা কোনো সমস্যা না। সমস্যা হলো এই ভেতরে যে নিউক্লিয়াসগুলো, জায়ান্ট সেলের মধ্যে কিন্তু অনেকগুলো নিউক্লিয়াস আছে, সে যদি পেরিফেরিতে থাকে সেটাকে আমরা বলি ল্যাংহ্যান্স-টাইপ জায়ান্ট সেল। তাহলে বুঝতেই পারছেন এটা কী ধরনের জায়ান্ট সেল? এটা হলো ল্যাংহ্যান্স-টাইপ জায়ান্ট সেল। আর গ্র্যানুলোমা হওয়ার জন্য আর কি লাগে? বলছিলাম সারাউন্ড করে থাকে লিম্ফোসাইট, অকেশনালি প্লাজমা সেল থাকলেও চলে, না থাকলেও চলে, অসুবিধা নেই। তো এইভাবে আমরা আসলে ছবিগুলো এবং যেই এখানে যে ছবিটা দেখলেন, এখানে যে মেকানিজমটা আছে, এটা আরও ডিটেলস আপনাকে সেখানে পড়তে হবে। আমি জাস্ট আপনাকে গ্র্যানুলোমার জিনিসটা এবং ছবিগুলো কম্পোনেন্টগুলো চিনায় দিলাম। তো ইনফ্লামেশনের এরপরে কিছু কম্পোজিশন, গ্র্যানুলোমা অ্যাকিউট এবং ক্রনিক ইনফ্লামেশনের ডিফারেন্স, সেগুলো দেখতে হবে, এবং টিবি নিয়ে কিছু কথাবার্তা আছে। আচ্ছা, দেন কিছু প্রিভিয়াস কোয়েশ্চেন নিয়ে কথা থাকে, আমরা সেগুলো সলভ করি। তো এই হলো টোটাল মোটামুটি টপিকগুলোর নাম। ক্রনিক ইনফ্লামেশনের মধ্যে তাহলে কী কী থাকে আমরা যদি একটু সামারাইজ করি। আমরা প্রথমে বলেছি যে ক্রনিক ইনফ্লামেশনের মরফোলজিটা, ডিস্ট্রাকশন থাকবে, তারপরে রিপেয়ার থাকবে, এবং সেটা একটা ফোকাস অফ ক্রনিক ইনফ্লামেশন সেটা থাকবে। এরপরে আর কি পড়েছি যে রোল অফ ম্যাক্রোফেজ, বেশ কিছু জিনিস রিলিজ করে, কেন রিলিজ করে সেটা বলেছি, এবং ডিস্ট্রাকশন এটার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, হলমার্ক বলে সেটা বলেছি।
এরপরে কি বলেছি, গ্র্যানুলোমাটাস ইনফ্লামেশন, সেটা আপনারা দেখছেন আমরা 3 ভাগে আবার ভাগ করছি, কে করে, ব্যাকটেরিয়া করে, হেলমিন্থ করে, ফাঙ্গাস করে, এবং কোন কোন ডিজিজ করে সেটা একটা বিষয় আছে। এরপর আমরা কি বলছি, গ্র্যানুলোমা, খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। গ্র্যানুলোমা কি এতক্ষণ ধরে সেটাই বুঝাইলাম, এবং এর মধ্যে ডিটেলস কি পড়তে হবে, জায়ান্ট সেল পড়তে হবে, এপিথেলিয়াল সেল, এটা ডিটেলসটা পড়তে হবে, আর অ্যাকিউট এবং ক্রনিক ইনফ্লামেশনের যে পার্থক্য আছে সেটা পড়তে হবে। তো এইগুলো মোটামুটি একটা আউটলাইন ইনফ্লামেশন পড়ার জন্য, এবং বেশ কিছু ভিডিওস আছে এই ইনফ্লামেশন পড়ার সময়, আর বেশ কিছু ছবি আছে, এবং এটা যখন আমরা ক্লাসে পড়বো খুব ইজি, এবং আমার নিজের খুব পছন্দের একটা ক্লাস। ইনশাল্লাহ এটা নিয়ে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে। আপাতত আপনারা নিজেরা বই যেটা আছে ম্যাট্রিক্সের মেইন ভলিউমে যে বইটা আছে সেখান থেকে পড়ার চেষ্টা করেন, আর পাশাপাশি খালেক স্যারের বইটা ধরেন। যে টপিকগুলো পড়েছি এটা পড়লেই যথেষ্ট, এটা পড়লে আমি সন্তুষ্ট, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এছাড়া আপনাদের আচ্ছা জিজ্ঞেস করেছেন এই এক্সাম কীভাবে দিবেন। এক্সাম দেওয়ার জন্য আমাদের অনলাইন এক্সাম আপনাদের এই ক্লাস ব্যাচের সাথে ইনক্লুডেড। আপনারা হয়তো অনেকে জানেন কি, সবারই তো জানার কথা, এগুলো নিয়ে তো কথাবার্তা অনেকবার বলেছি বা অফিস থেকেও বলা হয়। তো সেই অনলাইনেই পরীক্ষাগুলো দিয়ে দিবেন সেইভাবে, ঠিক আছে। তো আপাতত এতটুকুই। তো নেক্সট আরেকটা ক্লাস নিয়ে পরবর্তীতে হাজির হব, মাঝখানে হয়তো অন্য কেউ লাইভ ক্লাস নেবে, সেটা অবশ্যই আগে থেকে বলে দিব। আর এফসিপিএস তা আপনাদেরও ক্লাস হবে সামনে, প্রিপারেশন চলছে। তো আমরা সকলেই ভালো থাকি, নিরাপদ দূরত্বে থাকি। আশা করি যে যেখানেই কাজ করি না কেন, যে পিপি, তারপরে গগলস, মাস্ক, এই জিনিসগুলো প্রপার ওয়েতে নিয়ে তারপরে কাজ করবেন। একান্ত যদি কোথাও খুঁজে না পান আমাকে একটু জানান দিন, আমি চেষ্টা করব, ঠিক আছে। তারপরে যাতে কেউ অন্তত এগুলো ছাড়া, এখন কমিউনিটি যে ট্রান্সমিশন হয়েছে এগুলো ছাড়া অবশ্যই কাজে যাবেন না, যেভাবে হোক ম্যানেজ করেন ইনশাল্লাহ। তো থ্যাংক ইউ আপনাদের। তো আশা করি কিছুটা হলেও কাজে লাগবে, আর ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে অবশ্যই আপনাদের সাথে, নতুন করোনা মুক্ত একটা পৃথিবীতে ইনশাল্লাহ দেখা হবে। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন, ধন্যবাদ সবাই, আল্লাহ হাফিজ।